পাবলিক রিলেশনস বা পিআর বলতে যদি এখনও প্রেস রিলিজ আর সংবাদপত্রদের ফোন করা বোঝায় তাহলে বলতেই হচ্ছে ধারণাটা বেশ পুরনো হয়ে গেছে। কারণ প্রযুক্তি আর এই কানেক্টেড দুনিয়া জনসংযোগের খেলার নিয়মগুলো একেবারে বদলে দিয়েছে। তো চলুন দেখি জনসংযোগের এই নতুন প্লেবুকটা আসলে ঠিক কেমন। আচ্ছা, এই পুরো ব্যাপারটা বুঝতে হলে আমরা কয়েকটা ধাপে এগোব। প্রথমে দেখব জনসংযোগের এই নতুন যুগটা ঠিক কী। তারপর ভবিষ্যতের সবচেয়ে গুরুত্বপূর্ণ 4টা ট্রেন্ড নিয়ে কথা বলবো। এরপর দেখব বিশ্বায়ন আর টেকনোলজি কিভাবে সবকিছুকে প্রভাবিত করছে, আর এর ফলে কি চ্যালেঞ্জ আর সুযোগ তৈরি হচ্ছে, আর একদম শেষে ভবিষ্যতের জন্য কি স্কিল দরকার সেটাও জেনে নেব। তো চলুন শুরু করা যাক প্রথম অংশটা দিয়ে, জনসংযোগের নতুন যুগ। আর নামটা থেকেই বোঝা যাচ্ছে এখানে আমরা প্রেস রিলিজের মতো পুরনো ধারণার অনেক বাইরে চলে এসেছি। একটা প্রশ্ন দিয়েই শুরু করা যাক। জনসংযোগ মানে কি শুধু এই প্রেস রিলিজ লেখা আর মিডিয়ার সাথে যোগাযোগ? একটা সময় হয়তো এটাই সত্যি ছিল, কিন্তু এখন না। উত্তরটা যে না হবে সেটা আমরা কম বেশি সবাই জানি। পার্থক্যটা আসলে আকাশ পাতাল। ভাবুন তো একবার, আগেকার দিনে ব্র্যান্ডগুলো কি করত? একতরফা ঘোষণা দিত, তারপর পত্রিকার দিকে তাকিয়ে থাকত কবে ছাপা হবে। আর এখন পুরোটাই একটা দুইমুখী কথোপকথন। ব্র্যান্ডগুলো এখন সরাসরি টিকটকের মতো প্ল্যাটফর্মে দর্শকদের সাথে এঙ্গেজ হচ্ছে, কথা বলছে। এই টেবিলটা দেখুন, পার্থক্যটা একেবারে পরিষ্কার হয়ে যাবে। আগে চ্যানেল ছিল প্রিন্ট, টিভি, রেডিও। এখন সেখানে ওয়েবসাইট, সোশ্যাল মিডিয়া, পডকাস্ট। আগে ছিল একমুখী যোগাযোগ, এখন সেটা হয়ে গেছে দুইমুখী আলোচনা। কন্টেন্টের কথাই ধরুন, প্রেস রিলিজের জায়গা নিয়েছে ব্লগ পোস্ট, ভিডিও, ইনফোগ্রাফিক। আর সবচেয়ে বড় পরিবর্তনটা হয়তো এসেছে সাফল্য মাপার পদ্ধতিতে। এখন দেখতে হয় ওয়েবসাইট ট্রাফিক, এঙ্গেজমেন্ট, আর সবচেয়ে বড় কথা রিটার্ন অন ইনভেস্টমেন্ট বা ROI। আর স্বাভাবিকভাবেই এর জন্য এখনকার স্কিল সেটও একদম অন্যরকম। ডেটা অ্যানালাইটিক্স, SEO, কন্টেন্ট মার্কেটিং এখন মাস্ট। আচ্ছা, এই বদলের প্রেক্ষাপটে চলুন এবার দেখে নেওয়া যাক ভবিষ্যতের 4টা সবচেয়ে বড় ট্রেন্ড কী। এগুলোকে আধুনিক কমিউনিকেটরদের জন্য একটা নতুন টুল কিটও বলা যেতে পারে। প্রথমটাই হলো ডিজিটাল ফার্স্ট স্টোরি টেলিং। মানে ব্র্যান্ডগুলো এখন তাদের গল্পটা আগে ডিজিটালের জন্য ভাবে, তারপর অন্য কিছু। ওই যে আগে একটা কিছু বানিয়ে সেটাকে পরে ওয়েবসাইটে বা সোশ্যাল মিডিয়া দেওয়া হতো, সেই দিন শেষ। এখন শুরুটাই হয় ডিজিটাল দিয়ে। কারণটা খুব সহজ, অডিয়েন্স তো এখন সেখানেই। আর এর প্রয়োগটা কিন্তু দারুণ ইন্টারেস্টিং। এখনকার কন্টেন্ট আর আগের মতো স্ট্যাটিক প্রেস রিলিজ নয়, বরং ভিডিও, পোল, ইনফোগ্রাফিকের মতো ইন্টারঅ্যাক্টিভ জিনিসপত্র। একটা দুর্দান্ত উদাহরণ হলো প্যাটাগোনিয়া। তারা তাদের কোম্পানির মালিকানা পরিবর্তনের মতো একটা বিশাল খবর কিন্তু কোনো প্রেস রিলিজ দিয়ে জানায়নি, জানিয়েছিল একটা অসাধারণ ডিজিটাল স্টোরির মাধ্যমে। কিংবা ধরুন স্যামসাং বা ভলভোর কথা, তারা তো ভার্চুয়াল রিয়ালিটি বা VR ব্যবহার করে প্রেস কনফারেন্স বা টেস্ট ড্রাইভের মতো দারুণ সব অভিজ্ঞতা তৈরি করেছে। দ্বিতীয় ট্রেন্ডটা হলো ডেটা ড্রিভেন PR, মানে অনুমানের ওপর ভর করে কাজ করার দিন শেষ। এখন সবকিছু ডেটার ওপর ভিত্তি করে হয়। অ্যানালিটিক্স দিয়ে বোঝা যায় অডিয়েন্স কি চায়, ক্যাম্পেইন কতটা সফল হচ্ছে, আর সেই অনুযায়ী স্ট্র্যাটেজি ঠিক করা হয়। সবচেয়ে বড় কথা, এর ফলে PR টিমগুলো এখন সরাসরি দেখাতে পারে যে তাদের কাজের ফলে কোম্পানির কতটা লাভ হচ্ছে। একটা দারুণ উদাহরণ দিই, স্কিন কেয়ার ব্র্যান্ড ওলে ডেটা অ্যানালাইজ করে একটা অদ্ভুত জিনিস খুঁজে বের করল। তারা দেখল তাদের কাস্টমাররা হরর মুভি আর ফুটবলও খুব পছন্দ করে। এই দুটো জিনিসকে মিলিয়ে তারা একটা হরর থিমের ক্যাম্পেইন বানালো, নাম দিল #KillerSkin। ভাবা যায়? আর ফলাফল, সার্চ আর এঙ্গেজমেন্ট একেবারে যাকে বলে আকাশ ছোঁয়া। এটাই প্রমাণ করে যে ডেটা আসলে ক্রিয়েটিভিটিকে নষ্ট করে না, বরং সঠিক পথে নিয়ে যায়। 3 নম্বর ট্রেন্ডটা হচ্ছে অথেন্টিক ইনফ্লুয়েন্স বা খাঁটি প্রভাব। এখনকার দিনে মানুষ কিন্তু সরাসরি বিজ্ঞাপনকে খুব একটা বিশ্বাস করতে চায় না। তাই ব্র্যান্ডগুলো এখন বিশ্বাস অর্জনের জন্য অন্য পথ ধরছে। তারা বড় বড় সেলিব্রিটির চেয়ে মাইক্রো ইনফ্লুয়েন্সার বা এমনকি নিজেদের কর্মীদের ওপর বেশি ভরসা করছে, কারণ তাদের কথা মানুষ বেশি বিশ্বাস করে। আর এর পেছনে ডেটা দেখলে তো অবাক হতে হয়। রিসার্চ বলছে মাইক্রো ইনফ্লুয়েন্সারদের এঙ্গেজমেন্ট রেট নাকি বড় তারকাদের চেয়ে 60% পর্যন্ত বেশি হতে পারে। আর সবচেয়ে চমকে দেওয়ার মতো তথ্যটা হলো, কোনো ব্র্যান্ডের কর্মীরা যখন কোম্পানির মেসেজ শেয়ার করে তখন সেটা কোম্পানির অফিসিয়াল চ্যানেলের চেয়ে 561% বেশি মানুষের কাছে পৌঁছায়। মানে বুঝতেই পারছেন, বিশ্বাসযোগ্যতাই আসল খেলা। এবং আমাদের 4 নম্বর ট্রেন্ডটা হলো, জানিয়ে এখন সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা AI। দেখুন, AI কিন্তু PR প্রফেশনালদের চাকরি খাওয়ার জন্য আসেনি, বরং তাদের কাজটাকে আরও সহজ আর স্ট্র্যাটেজিক করে তোলার জন্য এসেছে। ছোটখাটো একঘেয়ে কাজ AI করে দিচ্ছে, ফলে মানুষরা আরও বড়, আরও ক্রিয়েটিভ কাজগুলোতে মন দিতে পারছে। সোজা কথায় এটা রিপ্লেসমেন্ট নয়, এম্পাওয়ারমেন্ট। একটা ছোট উদাহরণ এই চার্টটায় দেখা যাচ্ছে।
ধরুন মিডিয়াকে কোনো খবর পাঠানোর ব্যাপার। এআই এখন সাংবাদিকদের আগের লেখা বা আগ্রহ বিশ্লেষণ করে একদম পার্সোনালাইজড পেজ তৈরি করতে পারে, আর এর ফলে কভারেজ পাওয়ার সম্ভাবনা প্রায় 40% বেড়ে যায়। হাজারটা জেনেরিক ইমেল পাঠানোর চেয়ে এটা যে অনেক বেশি কার্যকর তা বলাই বাহুল্য। তো আমরা 4টা বড় ট্রেন্ডের কথা তো জানলাম, কিন্তু এর বাইরেও দুটো বড় শক্তি আছে যা পুরো জনসংযোগের জগৎকে নাড়িয়ে দিচ্ছে। একটা হলো বিশ্বায়ন আর অন্যটা হলো প্রযুক্তি। চলুন দেখি এগুলোর প্রভাব ঠিক কেমন। গ্লোবালাইজেশনের প্রথম আর সবচেয়ে বড় নিয়মটাই হল ওয়ান সাইজ ফিটস অল পলিসি এখানে একদমই চলে না। প্রত্যেকটা দেশের, প্রত্যেকটা সমাজের সংস্কৃতি আলাদা, তাই ক্যাম্পেইনকেও সেই অনুযায়ী হতে হবে। যেমন ধরুন কোকোকোলার শেয়ার আ কোক ক্যাম্পেইনটা, ওরা কিন্তু সব দেশে একই নাম ব্যবহার করেনি। যে দেশে ক্যাম্পেইন চলেছে সেখানকার জনপ্রিয় নামগুলো ব্যবহার করেছে। দুটোই কিন্তু অসাধারণ সফল হয়েছিল। প্রযুক্তির জগতে আরেকটা বিশাল পরিবর্তনের নাম ব্লকচেন। এটা জনসংযোগের একটা অনেক বড় সমস্যার সমাধান করতে পারে। সমস্যাটা কি? ফেক নিউজ বা ভুল তথ্য। কিন্তু কিভাবে? সহজভাবে বললে ব্লকচেইন হলো একটা ডিজিটাল খাতার মতো, যেখানে কিছু লেখা হলে সেটা আর কেউ বদলাতে বা মুছতে পারে না। এবার ভাবুন, যদি কোনো কোম্পানির প্রেস রিলিজ এই ব্লকচেনে রেকর্ড করা হয়, তাহলে সেটা একটা পাকা প্রমাণ হয়ে গেল। কেউ চাইলেও সেটাকে বদলে দিয়ে ফেক নিউজ ছড়াতে পারবে না। মোট কথা, বিশ্বাস আর স্বচ্ছতা আনার জন্য এটা একটা দারুণ টুল হতে পারে। এই যে এত পরিবর্তন, এটাকে আসলে একটা মুদ্রার দুই পিঠের মতো করে দেখা যায়। একদিকে যেমন অনেক চ্যালেঞ্জ আছে, অন্যদিকে আবার ঠিক ততটাই সুযোগও তৈরি হচ্ছে। চলুন দুটো দিকে একটু দেখে নিই। চ্যালেঞ্জ কি? ফেক নিউজের ছড়াছড়ি, ডেটা প্রাইভেসি নিয়ে জিডিপিআরের মতো কড়া আইন, আর যে কোনো সংকটের সময় খুব দ্রুত সঠিক তথ্য দেওয়া, এই সবগুলোই বড় চ্যালেঞ্জ। কিন্তু মজার ব্যাপার হলো, প্রত্যেকটা চ্যালেঞ্জের সাথেই একটা সুযোগও লুকিয়ে আছে। যেমন ফেক নিউজের যুগে চরম স্বচ্ছতা দেখিয়েই মানুষের বিশ্বাস জেতা সম্ভব, আর ডিজিটাল প্ল্যাটফর্মের কল্যাণে মুহূর্তের মধ্যে সারা বিশ্বে বার্তা পাঠানো সম্ভব। এর সবচেয়ে ক্লাসিক উদাহরণ বোধহয় ডমিনোজ পিৎজা। একটা সময় তাদের পিৎজার মান নিয়ে প্রচুর সমালোচনা হচ্ছিল। তারা কিন্তু ব্যাপারটা লুকিয়ে রাখেনি, বরং সবার সামনে এসে নিজেদের ভুল স্বীকার করেছে আর কথা দিয়েছে যে তারা সবকিছু বদলে ফেলবে। এই যে স্বচ্ছতা, এটাই তাদের কাস্টমারদের বিশ্বাস ফিরিয়ে আনতে সাহায্য করেছিল। এটা প্রমাণ করে যে আজকের দিনে ভুল স্বীকার করাটা দুর্বলতা নয়, বরং একটা অনেক বড় শক্তি। তো এতক্ষণ ধরে আমরা যে নতুন প্লেবুকের কথা বললাম, এর জন্য নিজেদের তৈরি করতে হলে ঠিক কোন কোন স্কেল বা দক্ষতার উপর জোর দিতে হবে, চলুন এবার সেটাই জেনে নেওয়া যাক। ভবিষ্যতে সফল হতে হলে মূলত 3টে দক্ষতা লাগবে। 1. ডিজিটাল লিটারেসি, মানে এসইও, অ্যানালিটিক্স, এআই টুলস, এগুলো ভালো করে জানতে হবে। 2. কালচারাল কম্পিটেন্স বা সাংস্কৃতিক জ্ঞান, বিভিন্ন সংস্কৃতি আর বাজারের মানুষের সাথে সঠিকভাবে কথা বলার ক্ষমতা। আর 3 নম্বর এবং সম্ভবত সবচেয়ে গুরুত্বপূর্ণ, এথিক্যাল ডিসিশন মেকিং, মানে ডেটা প্রাইভেসি বা এআই ব্যবহারের মতো জটিল বিষয়গুলোতে নৈতিকভাবে সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা। শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাই। এই যে এত প্রযুক্তি, ডেটা, এআই, এগুলো কি শেষ পর্যন্ত জনসংযোগ বা মানুষের সাথে মানুষের যোগাযোগকে আরও বেশি মানবিক করে তুলবে, নাকি আরও বেশি যান্ত্রিক? উত্তরটা যাই হোক না কেন, তার ওপরই হয়তো আমাদের যোগাযোগের ভবিষ্যৎ নির্ভর করছে।